দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নাম জেকব মিল্টন। নেম অফ আওয়ার শো ইজ উই আর দ্য পিপল। আমরা বাংলায় বলি আমরাই জনতা। আজকের ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আমি দুইজন ভদ্রলোককে আমন্ত্রণ করেছি স্টুডিওতে আমরা কথা বলার জন্য। তো একজন ইউরোপে আছেন আর একজন আমেরিকায় আছেন। উনি আমেরিকার একটা স্টেট জর্জিয়ার একটা শহর অ্যাটলান্টা, উনি ওখানে আছেন। তো একটা বিষয় আমি গত ৩-৪ দিন ধরে ওয়াচ করছি এবং এটার উপরে বাংলাদেশ সরকার এবং তাদের তাবেদার যেই আমলা আছে, রাজনৈতিক নেতা কর্মী এবং সমর্থকরা রয়েছে, এই বিষয়টা নিয়ে তারা বাদানুবাদ করছে, আলাপ আলোচনা করছে, বিভিন্নভাবে লোকজনদেরকে মিসগাইড করছে এবং এগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করা। এবং শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার অর্থ হচ্ছে গণতন্ত্রবিহীন একটা দেশে একটা অনির্বাচিত সরকারকে যদি কন্টিনিউ করে 17 কোটি মানুষের উপরে যেভাবে অবিচার করা হয়, তাতে এটাকে কন্টিনিউ করা আন্তর্জাতিক দৃষ্টিতে এটা হিউম্যান রাইটস ভায়োলেশন ছাড়া আর কিছুই না। যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, আমেরিকান হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওখানে একটা হিউম্যান রাইটস কমিশন আছে যেটাকে বলে টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন। টম ল্যান্টস একসময় লেজেন্ডারি কংগ্রেসম্যান ছিলেন, তার নামের উপরে তারা এই হিউম্যান রাইটস কমিশনের নাম রেখেছে। ওখানে 2-3 দিন আগে তারা একটা সেমিনার করেছে, যে সেমিনারে বাংলাদেশের টপিকসটা এমন ছিল এবং তাদের অভিমত এমন ছিল, বাংলায় বলি বাংলাদেশি ভাই বোনেরা, যে যতক্ষণ না বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও সমাধানের জন্য নিরপেক্ষ ও কার্যকর জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বাংলাদেশের উপরে আরোপ করেছে, আমেরিকা তা তুলে নেবে না। এটার উপরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক লোকজনরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে, বাংলাদেশ সরকার যেভাবে পারে তারা সেভাবে ব্যাখ্যা করে। আমার সাথে যে দুইজন বিজ্ঞ আলোচক তারা জয়েন করবে, তাদের একজন বাংলাদেশ লিবারাল পার্টির চেয়ারম্যান শেখ মহিউদ্দিন আহমেদ, উনি ইউরোপে থাকেন। আর আমার সাথে জয়েন করবে কম্পিউটার সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ার ফয়সাল সাগর। উনি আমেরিকায় হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং উনি কমিউনিটির উপরে এবং দেশের স্বার্থে অনেক সময় কাজ করে থাকে। দর্শকবৃন্দ, আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। শেখ মহিউদ্দিন আহমেদ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আশা করি আমরা খুব সুন্দরভাবে একটি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব জনগণকে অনেক কিছু জানানোর জন্য। আপনাকে জন্য ধন্যবাদ। ফয়সাল সাগর, ইঞ্জিনিয়ার ফয়সাল সাগর, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে জয়েন করেছেন আজকের বাংলাদেশের বিষয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। Walaikum salam, Jacob Bhai. Thank you for inviting me, and also Sheikh Mojahedin Ahmed. Good to be here with you guys. Thank you. আচ্ছা, শেখ মহিউদ্দিন আহমেদ, আমি আপনার কাছেই প্রথম যাব। সোফার আমেরিকার দুইটা স্যাংশন বাংলাদেশের উপরে আছে। একটা হচ্ছে 6 জন অফিসার পুলিশ এবং র্যাবের এবং বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এদের উপরে দুইটা স্যাংশন এবং পরবর্তীতে ইউএস ভিসা স্যাংশন। এটা ক্যাটাগরিক্যালি তাদের উপরেই আরোপ করা হয়েছে যারা একটা নিরপেক্ষ নির্বাচনের উপরে অবস্টাকল তৈরি করবে, যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের সবার উপরে। এটা যে কেউ হতে পারে, সরকারের দলের হতে পারে, সরকার বিরোধী কেউ হতে পারে, এবং কোনো ব্যক্তি হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে। এখন টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন, ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, তারা বলছে ততক্ষণ পর্যন্ত এই নিষেধাজ্ঞাগুলো তুলবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকার মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও সমাধানের জন্য নিরপেক্ষ ও কার্যকর জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ না করে। কথা হচ্ছে, বর্তমানে বাংলাদেশের অনির্বাচিত সরকার কি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত এবং সমাধানের জন্য নিরপেক্ষ এবং জবাবদিহিতামূলক কোনো ব্যবস্থা করা এফোর্ড করে কিনা? ধন্যবাদ মিল্টন সাহেব। আসলে বিষয়টায় আমরা কিন্তু এখানে আমেরিকান গভর্নমেন্ট এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনের বক্তব্যকে যদি আমরা সামনে নিয়ে আসি, দেখতে পাবেন যে অর্গানাইজেশনটি বলছে প্রথমত মানবাধিকার বিষয়, যেটা বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় সমস্যা। আর নির্বাচন
নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন এইটা কি কতখানি বড় সমস্যা কিনা, মানবাধিকার লঙ্ঘনের মতো বড় সমস্যা কিনা, এই বিষয়টা আমাদের প্রথমত দেখা উচিত। বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই পর্যন্ত সর্বপ্রথম যে কাজটি রাষ্ট্র কর্তৃক হয়েছে সেটি হলো মানবাধিকার লঙ্ঘন। প্রথমত নির্বাচনের বিষয়টি যদি প্রথম থেকে দেখি, বাংলাদেশের সৃষ্টি থেকে অনির্বাচিত সরকার কিন্তু অধিকাংশ সময় বাংলাদেশে অবস্থান করেছে। কারণ 70-এর নির্বাচিত প্রতিনিধিরা স্বাধীন বাংলাদেশ শাসন করেছে। তারপর যে নির্বাচনটি তারা দিয়েছে সে নির্বাচিত হয়েছে একতরফা। তারা যাকে ইচ্ছা করেছে তাকে শুধু আসনটি দিয়েছে, যাকে ইচ্ছা করে না তারা আসন নিতে পারে নাই, এটা আপনি জানেন, জাতীয় জানেন। কিন্তু মানবাধিকার লঙ্ঘনে যে ইতিহাস, এই ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস আজকে ওতপ্রোতভাবে জড়িত। এমন একটি সরকার নাই, সবচেয়ে সুশাসনের সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে। এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে আমাদের জন্য বড় সমস্যা হলো, আমরা যদি সত্য কথা বলি, সেটাই যদি ক্ষমতাসীনরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদেরকে মনে করে আমরা বিরোধী পক্ষের দালাল। আর যদি বিরোধী পক্ষ ক্ষতিগ্রস্ত নিজেদেরকে মনে করে যে এই জিনিসটা তাদের ক্ষতি হয়ে যাচ্ছে সত্য কথার কারণে, তাহলে মনে করে আমরা সরকারি দালাল। এই যারা আমরা তৃতীয় পক্ষের লোক, যারা আমরা বাংলাদেশের দেশপ্রেমিক হিসেবে মনে করি, তাদের জন্য সত্য কথা বলাটা হলো সবচেয়ে বড় সমস্যা। আমি নিজেও কিন্তু মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি। আমি কিন্তু ক্রস ফায়ারে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে 7 দিন টর্চার করা হয়েছে, আমি 4 বছর ঠিক মতো আসতে পারিনি, সেই জন্য আমি আজও ইউরোপে আছি নিরাপত্তাহীনতার কারণে। কিন্তু সেটি হয়েছে কিন্তু অন্য একটি সরকারের সময়। এখন আমি সেই নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আমি হয়ে যাব সরকারের দালাল। সমস্যা হয়েছে কি, বাংলাদেশের আসলে মূল সমস্যাটা কোথায়, এটা আমরা যেমন চিহ্নিত করি তেমনি আমাদের দাতা দেশগুলো, আমেরিকা বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, তারাও কিন্তু এই বিষয়গুলো আছে না। চায়না, রাশিয়া তারা এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায়, এক নায়কতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করে। তাদের কাছে বাংলাদেশের নির্বাচন হলো কি হলো না এটা তাদের কিছু আসে যায় না। কিন্তু আমেরিকার মতো একটি রাষ্ট্র, তাদের বুনিয়াদ হচ্ছে গণতন্ত্র, তারা যখন আমাদের দুঃসময় কথা বললো না, এখন এমন একটি সময় আসলো যখন ভোটই আমাদের জাতির জন্য একমাত্র নিয়ামক নয়, জাতির মুক্তির জন্য। এখানে মূল সমস্যাটাই হলো মানবাধিকার লঙ্ঘনের সমস্যা। এখানে যদি আমরা এমন একটি ব্যবস্থাকে প্রবর্তন করতে না পারি যেখান থেকে শূন্য থেকে জাতিকে গণতন্ত্র, সংবিধান, আইন এবং অধিকার, এই শব্দগুলো যেগুলো মাতৃ যুক্তরাষ্ট্র নিজের জন্য করতে পারে, এগুলো যদি বুনিয়াদ আমরা প্রথম থেকে শুরু করার মতো পরিস্থিতি নিয়ে আসতে না পারি, তাহলে এই যে এগুলো কিন্তু আসলে একটি বাকযুদ্ধ, একটি রেষারেষি এবং এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে বাংলাদেশের অস্তিত্বকে একটি হুমকির সম্মুখীন করবে। আমি আবারও বলছি, আমাদেরকে প্রথমত চিহ্নিত করতে হবে আমাদের আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা কি জাতীয় সমস্যা? এখানে আপনি আরেকটা জিনিস দেখবেন, আমাদের জনগণ নিজেও কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো মানুষকে ভোট দেওয়া থেকে নাই। সে এখনো কোনো মানুষকে ভোট দেয় না, সে এখনো ভোট দলকে ভোট দেয়, সে মার্কাকে ভোট দেয়। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক ব্যক্তিকে মানুষের প্রতিনিধি বানানোর মতো পরিস্থিতিতে নিয়ে আসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, নির্বাচন বলেন, এগুলোর কোনো ফলাফল পাবেন না। তারপরেও কথা থেকে যায় যে তাহলে আমরা কি এই চলমান দুঃশাসনের মধ্যে আমরা আমাদের কোন পর্যায়ে নিয়ে যাব? এইখানে না বলা কথাকেও অনেক সময় কথা হিসাবে নিয়ে নিতে হবে। অনেক কথা আমরা বলতে পারি না, অনেক কথা আপনি বলতে পারেন না, অনেক কথা দেখা যায় ফয়সাল বলতে পারে, অনেকেই অনেক কথা বলতে পারে, আমরা টেকনিক্যালি অনেক কথা বলেছে। তারপরেও বলতেছি, জনগণ যদি রাস্তায় না নামে সেক্ষেত্রে জনগণকে দুঃশাসন থেকে, মানবাধিকার লঙ্ঘন থেকে পরিত্রাণ দেওয়া যায়, সেইটি আমাদের
আশু চিন্তার ব্যবস্থা হওয়া উচিত। আমরা যদি অংশগ্রহণমূলক নির্বাচন আবার মানে চেয়ার ঠিক থাকবে, আইন ঠিক থাকবে, অপকর্ম ঠিক থাকবে, শুধু মানুষটার পরিবর্তন হবে, সেখানে কোনো আদর্শিক পরিবর্তন, সেটা কোথায় আদর্শের চর্চা আমি কোনো দলে দেখি না। সেক্ষেত্রে আদর্শিক পরিবর্তনটা কোথায় হবে সেখানে নিয়ে আমার কথা আছে। আমরা কথায় অনেক কিছু বলি, কাজের গরু কি করে আসে, কিন্তু বাস্তবে আমরা কিন্তু পাই নাই। আপনি আজকে যেমন আপনি যদি আমরা ভারতের কথাই বলি, ভারতের দালালির বিষয়টা বলি, আমরা এই পর্যন্ত কি দেখতে পাচ্ছি বর্তমান, আমি পূর্বের রাজনৈতিক নেতৃত্বের ইতিহাসের দিকে যাব না, বর্তমান অবস্থায় ভারত যদি বাংলাদেশকে না পায়, ভারতের সার্বভৌমত্ব শাসন হয়ে যাবে। এটা আমি বলতেছি দীর্ঘ 30 বছর। আচ্ছা, আমরা ওই বিষয়টা একটু পরে যাই, ওই বিষয়টা আমি শব্দটা আসতেছি। আজকের এই ভারতীয় এই পরিস্থিতিও, এই ভারতের এই নাজুক পরিস্থিতিতেও কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা কে কত বেশি ভারতকে দিতে পারবে গোপনে গোপনে সেই চেষ্টা চলছে। তো সেই চেষ্টা করতে গেলে জনগণের স্বার্থ কোথায় দেখতেছে, যেখানে স্বার্থটা কোথায়, জনগণের জন্য তো তাকে চিন্তা করতেছে। নির্বাচন বলে এটা লক্ষ্য গতি, এটা অংশগ্রহণমূলক নির্বাচন বলে এটা স্বার্থ, কেউ না কেউ ক্ষমতা যাবে, ক্ষমতা ভোগ করবে। আমরা তো ক্ষমতা এই আজকের এই পৃথিবীর এই অবস্থায় এসে এখনো যদি আমরা ক্ষমতা, শাসনদণ্ড, শাসন, এইসব ব্যবস্থা, এইসব শব্দ উচ্চারণ করি, এগুলো আমাদের জন্য লজ্জাজনক। কেউ আমরা বলি না রাষ্ট্রের সেবা করার দায়িত্ব নিব, এখনো বলে আমরা শাসন ক্ষমতা যাবো। এই সমস্ত অশ্লীল শব্দগুলো আমাদেরকে পরিহার করা উচিত এবং আমাদের রাজনৈতিক সঠিক অবস্থানটা নির্ণয় করা উচিত। এবং এতদিনের রাজনৈতিক যে ব্যর্থতা, দেশপ্রেমিক গোষ্ঠী এবং জাতীয়তাবাদী গোষ্ঠী, আমি জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিককে আমি আলাদা করতে চাই, কারণ সবাই দেশপ্রেমিক কিন্তু সবাই জাতীয়তাবাদী। তো সেক্ষেত্রে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে আপনার মূল্যায়ন করতে হবে যে আসলে তাদের এতদিনের ব্যর্থতা কেন, কি কি কারণের ব্যর্থতা হয়েছে, আমাদের নেতৃত্বের শূন্যতা কেন, এইগুলো যতক্ষণ পর্যন্ত মূল্যায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কোন রাজনৈতিক সমাধান পাবেন না। আজকে এই দুঃশাসন থেকে মুক্তির জন্য আপনাকে অরাজনৈতিক পন্থায় যেতে হবে এবং সেটি আমি কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি এই মুহূর্তে ওকে। ইঞ্জিনিয়ার ফয়সাল সাগর, we are talking about human rights violation in Bangladesh. Yes. The way international community is describing seems like when a citizen of Bangladesh do not have the right to vote and elect their own representative, that is also considered as violation of human and individual civils and human rights. Do you think that is the things that American and Europeans are looking at us, telling Bangladeshi government that you cannot protect the voting rights of your own people? That's their human rights violation. Do you think that's human rights violation they're referring to, or kidnapping our own citizen, killing their own citizen, and raping its own citizen, all included into that violation, human rights violation? What do you think, in what category US and Europeans are referring to in Bangladesh? What do you think? Thank you, Jacob. So there's a few things you brought up. So it's not a direct answer, but there are certain things that we should be aware of. What is human rights? Human rights, including freedom of speech, freedom of assembly, freedom of religion, the right to keep and bear arms, freedom from cruel and unusual punishment, and the right to fair trial by jury. Now, this is the US definition of human rights. Human rights, ever since the government of 2008, 2009, there has been gross violation of human rights in Bangladesh. So what has been done recently is the result of these violations, including the sanctions of the government officials as well as the other entities of the government. But we have to learn, we have to understand something. One thing that Bangladesh is missing from the constitution is civil rights. There is no written document or actual civil rights act in the Bangladesh constitution. I think what we have to do is, when there's a new government, there should be a new civil rights act enacted
in the Bangladesh Constitution where there is protection against human rights violations, and every individual, every citizen of the Bangladesh, um, every citizens of Bangladesh should have their protection under the Civil Rights Act. Because there is no policy, there is no law against civil rights, the government uses their authority against the citizens and the opposition to criticize and actually in a lot of cases extrajudicial killing. They harass, they actually arrest opposition leaders without any warrants, and so all the branches of the government, the executive, the judicial, the legislative branches, all branches of the government are abusing human rights. It's not just the executive. So when you have all these pillars of the government that are not functioning as they should, this is the situation, and that you see in Bangladesh that becomes a reality, which is a very scary situation for the human rights of Bangladesh. And we as Americans, we are enjoying these rights, civil rights and human rights, which cannot be violated. It's protected by the Constitution. So I think as Bangladeshis, um, even though they're a new country, we are a new country. It's been 52 years since independence. There hasn't been specific civil rights movements or acts enacted, which should be implemented in the next government. Okay, Sheikh Mohiuddin Ahmed, I will ask you a follow-up question. What Sagar says. Due to the absence of civil rights enacted in Bangladeshi constitution, for that reason, do you think that is the reason it is almost it's become a habit by the law enforcement to doing a physical and mental torture while a citizen is in their custody? এটা শুধুমাত্র আমি ওই যে একবার বলেছি না, কাজী গরু কিতাবে আছে, আমাদের ওখানে যত কিছুই আপনি লেখেন না কেন কিতাবেই থাকবে। আমাদের মূল সমস্যা তো ভিন্ন জায়গায়। আমরা কোন রাজনৈতিক সততা যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হবে, আমি আবারও বলি রাজনৈতিক অনেস্টি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, অবিচার কোনো কিছু বন্ধ হবে না। কিন্তু আপনাকে আমি একটু থামাই, যেই মুহূর্তে র্যাবের উপরে 6 জন অফিসারের উপরে স্যাংশন আসলো এবং আমেরিকান স্যাংশন গেল 6 জন অফিসার এবং র্যাবের উপরে, সাথে সাথে একটা জুডিশিয়াল কিলিং অলমোস্ট শেষ হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় বিদেশি এই ধমক বা একটা স্যাংশনের জন্য সাথে সাথে এটা বন্ধ হয়ে গেল? এতে কি প্রমাণ করে? না না, এটা আমি আপনাকে বলি, আগে যে গল্প সহকারে যে একটা জুডিশিয়াল কিলিং ছিল, গল্প সহকারে প্রেস লিস্ট সহকারে, সেটা বন্ধ হয়েছে। কিন্তু আসলে কি বাংলাদেশে গুম খুন বন্ধ হয়েছে? হয়নি, হয়নি। এখন প্রশ্ন হলো তাহলে প্রচারণাটা কম কেন? যারা এক্সিকিউটর, ধরেন যে অফিসারের অধীনে গুলিটা হচ্ছে, একটা মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হচ্ছে, এই পিছনে তারা তাদের আদেশ হচ্ছে। কারণ একটা অফিসার, আমি মনে করি একটা অফিসারের পার্সোনাল কোনো ইন্টারেস্ট যদি না থাকে, সে যদি দুর্নীতিগ্রস্ত টাকার কারণে না হয়, অন্য একটা রাজনৈতিক প্রতিপক্ষকে সে তার পার্সোনাল কোনো কারণে হত্যা করতে যাবে না। তাহলে এখানে পলিটিক্যাল ইন্টারেস্ট হচ্ছে পলিটিশিয়ান। আমরা স্যাংশন দিচ্ছি এক্সিকিউটিভদের, রানারদের কিন্তু আমরা কখনোই কিছু করতেছি না। যে কারণে দেখবেন ইতিহাসে কোন এক সময় আসল আর পর্দার আড়ালের খুনিরা আবার কিন্তু সমমহিমায় ফেরত আসে, তারা লাল গালিচা সম্বোধনা পায় বিভিন্ন দেশে, ইভেন আমেরিকায়, আমি নাম বলতে চাই না। তো মূল সমস্যাটা হলো আসলে আমরা কোন রাষ্ট্রের জন্য কতটুকু মানবাধিকার চাই, কোন রাষ্ট্রের জন্য কতটুকু বা স্বাধীনতা চাই, কেন চাই,
বাংলাদেশে শেখ হাসিনা যে পর্যায়ে যাচ্ছে, একটা পর্যায়ে সে যদি পুরো পার্লামেন্ট যদি 300 আসন নিয়ে নিতে পারে, মনে করেন পরবর্তী নির্বাচনে বিএনপি গেল না, সে পুরোটাই নিয়ে নিল। এরপরে যে সে যদি মনে করে যে রাশিয়া এবং চায়নার মতো অবস্থা বাংলাদেশে চলবে, রাজনৈতিক মানবাধিকার মানেই রাজনৈতিক স্বাধীনতা নয়, মানুষ যদি খেয়ে পরে শান্তিতে ভালো থাকে তাহলে সেটাই হলো মানবাধিকার, এরকম যদি ডিক্লেয়ার দেয়, কে থামাবে? তার সাথে রাশিয়া আছে, তার সাথে চায়না আছে, তার সাথে আমেরিকার সাথে দহরম মহরম করা ভারত আছে। যে ভারত তার জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য বাংলাদেশকে ইচ্ছা করে ছেড়ে দিতে পারবে না। সে যতখানি ট্রাস্ট করবে আওয়ামী লীগের লোকদেরকে, ততখানি সে বিএনপি কে বা জামাতকে বা জাতীয় পার্টিকে ট্রাস্ট করবে না। কারণ আজকে মনে করেন বিএনপি ক্ষমতায় আছে, তারেক রহমানের মনে করেন সে প্রধানমন্ত্রী হলো, ইন্ডিয়াকে বললো যে না আমি আপনার রাষ্ট্রীয় ভাবে যতদূর মানে ওটা কি বলে কূটনৈতিক ভাবে আমি সবকিছু দেবো, কিন্তু তারপরেও কি সে সবকিছু দিতে পারবে? পারবে না। কারণ ভারত বিরোধী মনোভাব রাজনৈতিক নেতা কর্মী মিলিয়ন মিলিয়ন তারা সবকিছু ভারতের সবচেয়ে বাস্তবায়ন হতে দেবে না, এটা ভারত ভালো করেই জানে। যে কারণে ভারতের কাছে আওয়ামী লীগের চেয়ে ভালো অপশন কোনোভাবেই নেই তার নিরাপত্তা। সেহেতু সে চায়না এবং চায়নার তার শত্রু, সে চায়নার সাথে কাজ করতেছে শেখ হাসিনা, সেটাকে কিন্তু গুরুত্বপূর্ণ মনে করছে না, কারণ তার কাছে প্রথম হচ্ছে তার সার্বভৌমত্ব। তো এখানে যদি আমরা পুরো এই রিজিয়নের বিষয়টা দেখি, হঠাৎ আমেরিকা বাংলাদেশের বিষয়ে এত বেশি আন্তরিক কেন এখন? হ্যাঁ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সে আন্তরিক, কিন্তু পাশাপাশি কিন্তু আমরা তো এখন যে কারণে কোনো না কোনো কারণ আছে, জনগণের প্রতি ভালোবাসা দিয়ে, কারণ আমেরিকা ভালো করেই জানে যে চেয়ারে মানুষটা বদল হলে বাংলাদেশের মানবাধিকার পরিবর্তন হবে না। কারণ যেভাবে 4-5 স্তরের মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী এবং আমলাতন্ত্রকে সাজানো হয়েছে মানবাধিকার লঙ্ঘনকারীদের দ্বারা, সেইখানে যদি বিএনপিও যদি ক্ষমতায় আসে, রাতারাতি পাল্টে দিতে পারবে, দুর্নীতি বন্ধ হবে, মাদক যেটা হলো বাংলাদেশের অন্যতম বড় সমস্যা, যেটার কারণে মানবাধিকার লঙ্ঘন হয়, অবিচার হয়, অপরাজনীতি হয়, অরাজনীতি হয়, সেখান থেকেও কিন্তু পরিবর্তন আসবে বলে মনে হয় না। এবং কোন দলের কাছ থেকে কেউ কিন্তু খোলাখুলি ভাবে বলে না আমি মাদক নির্মূল করব, আমি দুর্নীতি নির্মূল করব, এরা সবাই বলে প্রতিরোধ করব। তো সেক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে এখনো ভাবতে হবে যে আসলে জনগণের মুক্তির জায়গাটা কোথায়, জনগণ কি আদৌ যে তার এই সমস্যার কারণটা কি, এটা কি রাজনৈতিক না একদম বাংলাদেশ সৃষ্টির প্রথম লক্ষ্য থেকে যে ষড়যন্ত্র এই বদ্বীপের উপরে, বাংলাদেশ বাংলার উপরে, এইটার কারণে আমাদেরকে আরো কত প্রজন্ম গোলামি এবং এই অরাজনৈতিক গণতান্ত্রিক মানবাধিকার বিহীন রাষ্ট্র বহন করে যেতে হবে, এটা কিন্তু আমরা এখনো নির্ধারণ করতে পারিনি। এবং জনগণ যতক্ষণ পর্যন্ত না পারবে ততক্ষণ পর্যন্ত এদের থেকে মুক্তির কোনো রাস্তা নাই। ওকে, ফয়সাল, শেখ মহিউদ্দিন সাহেব উনি বলছে regardless of human rights law, civil rights law or civil rights article being enacted with the Bangladeshi constitution, it's not going to have any impact on the Bangladesh government, neither its citizen. He's saying that we may enact another law or we can enact another 2 or 3 paragraphs in regards to the civil rights law and enact it with the Bangladeshi constitution. Still there will be a civil rights violation, human rights violation, because we already have enough law. There is a lackings of the execution of the law. As a matter of fact, there's a lots of law. If Bangladeshi existing government or any other government
plan to execute all those laws, there shouldn't be any human rights violation. That's what he's saying. Do you think it's going to have any impact if Bangladeshi government or any new government is going to come and enact civil rights law and enact it with the Bangladeshi constitution? What do you think? So there's a good point that you guys make, which is political motivation. So political motivation will always be there regardless of the government. So the government right now, because they are violating the human rights, they are moving towards more of a fascist government, not a democratic government. So when you have fascism, like you see the prime example of Nazism, as well as in World War II, we had Hitler, who was the chief of the Nazi Party. So Nazi Party movement was created to create a one-party state in which there will be gross human rights violations done against the Jewish population of Germany. So after the World War II, you see there was International Crimes Tribunal where all of these SS soldiers were tried and some of them were also executed. So I think if this is the policy that the current government is following, there should be some sort of International Crimes Tribunal against a fascist dictatorship government, where all these people that are responsible should be brought to justice. And USA, regardless of what Bangladesh government has to say, is one of the oldest and strongest democracies in the world. And even India is not a democratic country older than the US. So they do not have any say over, okay, I am more democratic than you. So right now the question is, will fascism win over Nazism? Oh, sorry, over democracy, or not? Nazism will it win over democracy? So I think Hasina government, or the government of Sheikh Hasina, is acting more of like Hitler. Don't you think there is a huge difference between Hasina's rule and Hitler's rule? During the Nazism in Germany, they were really nationalists. They wanted to have their country united government. They wanted to have their superiority all over the world. But Hasina is not a nationalist leader. She's not asking for the nationalists to come and think of Bangladeshi nationalism, but rather she's throwing the sovereignty of Bangladesh under the mercy of India. So we cannot compare Nazism or Hitler's leadership with Hasina, because Hitler was a blessing to Germany at that time, because they were thinking their nationalist government and Germany should have huge luxury all over the world, which Hasina don't have. Don't you think that? Yeah. Well, yeah, I think there is also racism involved. So racism. This is two different things. You can say racism. Yes. Yeah, you can say prejudice. না কিন্তু এইটাকে তো আপনার হাসিনার শাসনকে কিন্তু রাষ্ট্রিজমের সাথে মিলানো যাবে না। I mean, I agree. That's what I'm asking for. Okay. I think ন্যাশনালিজম সাথে অনেকখানি মিল আছে, এবং তারা কিন্তু তাদের কি বলে প্রাইড, ন্যাশনাল প্রাইডকে কিন্তু আঘাত করছে। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ন্যাশনাল প্রাইডকে প্রতিদিন পদদলিত করি ভারতের কাছে। True. Okay, Faisal, I'm going back to you. What is your response? Germans, they wanted to have their national pride, having Nazism or Nazi. I don't see any difference, because the propaganda created by the Army League government is similar to Nazi propaganda. So when you have propaganda in those levels where everything is for one party has majority seats in the parliament, one party has their own police force, their own army, their own detective branch, their own, it's kind of like the SS soldiers. I would say from Hitler's time, he had special SS soldiers. Right now, RAB, if you compare RAB, you can see the similarities between RAB and the SS.
Am I wrong? I don't think so, because I see very clear similarities between Nazism and fascism and also the current government. They are not democratic. They're not practicing. They're saying they're democratic, but where's the democracy? Where's the human rights? Where's the protection for the opposition leaders, including the BNP, and recently I think there was another জামাতে um, ইসলামী, বাংলাদেশ Jamaat জামাতে ইসলামী। Islami leader who was pronounced dead in the hospital. So where's the investigation into this death? Is there any human rights violation going on there? Is there anything that the opposition can get? They're not able to basically have any rights. So it's also racism against the opposition. It's not only Nazism or fascism. There's also racism. So ওকে, you see there is racism there. ওকে, আমরা আমরা কেন আমরা কেন এক মিনিট আমরা কেন No, Sheikh Mohiddin, let me pose you the question, rephrase the question. ফয়সাল বলতেছে, even though বাংলাদেশে হাসিনা অথবা আওয়ামী লীগ আমাদের জাতীয়তাকে অথবা আমাদের ন্যাশনালিজমকে প্রায়োরিটাইজ করে বিট করে না, রেদার পায়ের নিচে ফালাইয়া দেয়, কিন্তু সবার সামনে কিন্তু বলে হাসিনা বিশ্ববিখ্যাত নেতা হয়ে গেছে, তার ডেমোক্রেসি বিশ্ববিখ্যাত, তার হিউম্যান রাইটস লেভেল ইন বাংলাদেশ ইজ বিকাম এন এক্সাম্পল টু দ্য ওয়ার্ল্ড। এটা তারা হাইপ করে, তারা প্রোপাগান্ডা ছড়ায়। এই প্রোপাগান্ডার মাধ্যমে তারা চিন্তা করে যে আমাদের জাতীয়তাবাদকে অনেক উপরে উঠাই দিতেছে, which is completely lie. That's what Faisal is saying. আচ্ছা, এখানে আমার বক্তব্যটা হলো, এই প্রোপাগান্ডা শেখ হাসিনা গভর্নমেন্ট কেন করে? ওকে, এই প্রোপাগান্ডাটা করে কেন করে এবং এটাই তারা বেনিফিট নিতে চায় কাদের কাছ থেকে? তারা প্রোপাগান্ডাটা করে মূলত বিএনপি কে বোঝানোর জন্য। বিএনপি যখন সবচেয়ে নাজুক অবস্থায় ছিল তখনও কিন্তু এই পাবলিসিটি, আমি বলি বিএনপির বিরুদ্ধে পাবলিসিটি, বিএনপি কিন্তু বিনা পয়সায় পাবলিসিটি গুলো পেয়ে গেছে। এই যে পাবলিসিটি, প্রোপাগান্ডামূলক পাবলিসিটি, এইটা গভর্নমেন্টের গর্ধব রাজনীতিবিদ কিছু আছে, এগুলা তারা করে। দেখবেন সবসময় এই পাবলিসিটি, তারেক রহমান অমুক, খালেদা জিয়া অমুক, বিএনপি অমুক, জিয়াউর রহমানের অমুক, এইসব হচ্ছে গর্ধবের আচরণ, এগুলো রাজনৈতিক আচরণ, রাজনৈতিক মূর্খতার মধ্য দিয়ে এগুলো তৈরি হয়। তো ঘটনা হচ্ছে এই যে প্রোপাগান্ডা গুলো হচ্ছে, প্রোপাগান্ডা দিয়ে এটা কিন্তু কোনো পাবলিক কিন্তু বিশ্বাস করে না যে প্রোপাগান্ডা গুলো দেয়, এবং এই প্রোপাগান্ডা কিন্তু আপনি দেখবেন এগুলো কিন্তু বিদেশিদের জন্য নয়। এই প্রোপাগান্ডা কিন্তু এমনভাবে ছড়ানো হয় যে আমি একজন মহান, আমার লোকজন মহান, আমার কার্যক্রম মহান। এটার ফলাফল কিন্তু দেখেন, আপনি নির্লজ্জতার একটা মাত্রা দেখেন, 11% ভোট কাস্ট হয়েছে লাস্ট নির্বাচনে, 11%। এরপরেও যে পাস করছে সে দলের 6-7% ভোট পেয়ে পাস করছে, 5 to 6। তাকে যেভাবে তোলা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তো এখানে বার্তা তো পরিষ্কার, আপনার বার্তা পরিষ্কার, মেসেজ ইজ ক্লিয়ার। বাট যারা আমরা সরকারের এই অগণতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘনকারী কার্যক্রমের বিরুদ্ধে আমরা নিজেদেরকে যারা অ্যাক্টিভ মনে করি, আমরা মনে করি যাদের দায়িত্ব, ডিউটি, আমরা কতখানি সফল, আমরা কি সঠিক মেসেজটা জনগণের সামনে দিতে পারছি বা পেরেছি বা পারলে, আপনি দুইটা উদাহরণ দেন। বর্তমান আওয়ামী লীগ সরকারে যে সমস্ত ডেভিল জিনিয়াস, শব্দটা মনে রেখেন, ডেভিল জিনিয়াস লোকগুলো কাজ করছে, তারা যেভাবে একটার পর একটা ইস্যু তৈরি করছে, তারা যেভাবে একটার পর একটা প্রকল্প নিচ্ছে, তারা যেভাবে চুরি করছে, যেভাবে সবকিছু করছে, আপনি নিজেই বলেন এর বিপরীতে যারা আমরা জনগণের কাছে তথ্য পৌঁছানোর জন্য দায়িত্বশীল মনে করি, রাজনীতি করার জন্য নিজেদেরকে রাজনৈতিক নেতা ভাবি এবং নিজেরা ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা করি, এই ডেভিল জিনিয়াসদের বিপরীতে আমি কি কোনো
অনেস্ট জিনিয়াস কোন ফোরাম দেখতে পাচ্ছি? আমাকে একটা দেখাতে পারবেন? তাদের রিস্ক রিসার্চ, রিস্ক অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট বলে যাই বলে, পলিটিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট ফেল আছে, তাদের কিন্তু প্রতিদিন কার্যক্রম চলে। এইটার বিপরীতে কোনো মেধাবী এই যে ফয়সালের মতো ইয়াং ছেলেদেরকে দিয়ে আপনি কি কোনো একটা ফেল দেখাতে পারবেন? নাই। এখানে আপনার কথার জবাবে আমি এটা বলতে পারি, আপনারা ইউ আর রেফারিং টু সাম ডেভিল জিনিয়াস working on behalf of Awami League government and Hasina, but fact to the matter No, is not working on behalf, within the government. Within the government, they have genius people. I call them devil genius. None of their policy adopted by devil genius of Bangladesh, neither the executor of that policy is from Bangladesh. All are Indian operatives from India. Hasina is not running Awami League. Hasina government is not executing any plan. He is getting all the plans. When we see that somebody from another political party in Delhi told that the policy of Ziaur Rahman and Begum Zia was not proper or accurate, ওই বিষয়টাকে আমি কিভাবে গ্রহণ করবো? No, you can say that whoever, it could be the member of our League, it could be the member of the raw operative, but we have to counter those policies. We have to have genius like Faisal or someone else who can have that counter policy of that raw operative or Bangladesh. আমার মধ্যে আপনার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি বলি করেন। সাপোজ মনে করেন আপনি যদি পরিপূর্ণভাবে একটু দৃষ্টি মেলেন, শেখ হাসিনার ক্যাবিনেটে কিন্তু কোনো উচ্চ মেধার কোনো লোক নাই, কিন্তু শেখ হাসিনার সরকার কি তাদের কথা চলে, মিনিস্টারদের কথা চলে না? আপনি দেখবেন মাঝে মধ্যে সে কিছু মিনিস্টারকে রাখে, তারা আপনার কৌতুক করে, হারামি করে, পাবলিক হাসে, সে কিন্তু গোপাল ভাষায় এটা কিছু কিছু রেখে দিচ্ছে। আর একটা জায়গায় দেখেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে কয়েকটা জিনিয়াসকে বসেছে, ডেভিল জিনিয়াস, আপনি এদের সমপর্যায়ে, এদের মেধার সমপর্যায়ে, Can you name one or two those who are working under at the Ganabhavan? Name one or two. না না, আপনি গণভবন না, আমি বলতেছি প্রধানমন্ত্রী কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো জিনিয়া পয়সা নাই, ওইখানে যতগুলা ভার, আরো কতগুলা ভার পয়সা রয়েছে, এগুলো যত পলিসি আছে, those policy makers are not sitting down next to Prime Minister, those are sitting down in Delhi or Indian High Commission. Mr. Jacob Milton from Delhi, whatever is coming from Delhi, they can successfully execute. Okay, listen. Only thing, Mr. Mohideen Ahmed, only thing I am saying, none of the policies, those policies are executing to suppress Bangladeshi citizen. Those are not Bangladeshi nationals. These are not policy adopted. আপনি যদি মনে করেন, না না, এখানে আমি আরেকটা জিনিস বলি কি, আপনি যদি মনে করেন যে সবই দিল্লি দিয়ে আসছে, সবই হচ্ছে, আর চায়না সেটাকে সব মেনে নিচ্ছে এবং চায়নাকে সে মেনটেন করতে পারতেছে। Come to the point. Come to the point. Why there is a conflict? Hasina cannot manage India and China altogether. China's policy, Hasina is adopting and executing only because of financial leverage. Other than that, Hasina is having hardship. For that reason, Hasina, Chinese government and policymakers become so annoyed that their foreign secretary or Chinese foreign secretaries individuals are coming visiting Bangladesh and refuse to meet Hasina personally. In 3 or 4 occasions happened for the last 3 months. No problem, but she is managing both the countries. No, none of the policy is working. Till today, she is maintaining successfully. আমি মনে করি যতক্ষণ পর্যন্ত কোনো কিছু আমরা বাস্তব অর্থে কোনো না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার যে দুইটা পক্ষ দুইজনেই তাকে সমানভাবে রাখে। নির্বাচন নিয়ে চায়নার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু চায়নার একটা জিনিস নিয়ে মাথা ব্যথা আছে, যেটা চাইনিজ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে রাত্র 11টার সময় বলছে, they want to see a government in Bangladesh who can pay their debt. It doesn't matter to them whether Hasina is power or someone else is in power, as long as they are making the payment. শুধু ডেট আর ইকোনমিক আর ইনভেস্টমেন্ট
বিষয়টা সেখানে না, এখানে জিওপলিটিক্সের এই জায়গাটায় আপনার নিরাপত্তাগত ডিফেন্সিভ স্ট্র্যাটেজিক কিছু ফাংশন আছে, যেখানে আপনার রোহিঙ্গাদের যে এভাবে চলে আসছে এবং রোহিঙ্গাদের এভাবে পাইলে রাখা হচ্ছে, বিষয়টা সেখানে না, এখানে একটা টার্গেট আছে। আমি অত কিছু বলতে চাই না এই বিষয়ে, আমি অনেক আগে একবার লিখছিলাম, আরো 4 বছর আগে, যে এই রোহিঙ্গাকে ভিত্তি করে এখানে আমেরিকান ইন্টারেস্ট বাড়বে, অনেকের ইন্টারেস্ট বাড়বে এবং এই বাংলাদেশটা একটা উত্তপ্ত হবে। 4 বছর আগে লিখেছে। এখন বিষয়টা সেদিকে যাচ্ছে। এখন আমরা শেখ হাসিনাকে অপছন্দ করি, তার শাসন, তাকে তো ব্যক্তিগতভাবে আমার তার সাথে আমার কোনো শত্রুতা নাই, আর শাসন ব্যবস্থাকে আমি অপছন্দ করি, তার শাসন ব্যবস্থাকে আমি মানি না, অগণতান্ত্রিক মনে করি, অমানবিক মনে করি। পার্সোনাল এনিমিটি আমার সাথে কারণ আমার জমি নিয়ে তো কেউ রাজনীতি করতে। তো সেক্ষেত্রে এই অপছন্দের জায়গা থেকেও সে আমাদেরকে অনেক কিছু দেখতে হবে, কিভাবে তার সরকারকে সরানোর পরে একটি দেশপ্রেমিক সরকার আমরা বসাতে পারি, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক, আই ডোন্ট মাইন্ড। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার এই সরকারের প্রতি অনুগত দেখতে পাবেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে সরানো কারো পক্ষে সম্ভব হবে না। নাম্বার 1। নাম্বার 2, জুডিশিয়ারি ইজ এ ফ্যাক্টর। এই জুডিশিয়ারিতে এখন যেভাবে তাদের দলীয় লোক, রাজনৈতিক ক্যাডারদেরকে বিচারপতির আসনগুলো বসানো হয়েছে, এটা একটা বিরাট প্রবলেম। আর আমি বলেছি প্রশাসনিক পাশাপাশি আমি আবারও বলি, আপনি বিষয়টা খুব গুরুত্ব সহকারে উপস্থাপন করেন, যতক্ষণ পর্যন্ত বিরোধী দলগুলো সঠিক শব্দ উচ্চারণের দ্বারা তাদের টার্গেট নির্ধারণ না করবে এবং রাজনৈতিক সেলগুলা প্রতিস্থাপন না করবে প্রতিটা সরকারি রাজনৈতিক সেলের বিপক্ষে, আমরা আরেকটা একনায়কতান্ত্রিক সরকার মেনে নেব না। আপনি ওই সরকার নির্বাচিত হোক অনির্বাচিত হোক, যা মানবাধিকার, দুর্নীতি, মাদক এবং বাক স্বাধীনতাকে সমুন্নত রাখবে, মানে সে যে ধরনের নির্বাচিত অনির্বাচিত যে ধরনের সরকার হোক আমরা মেনে নেব। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল এবং যোগ্যতা সম্পূর্ণ বিরোধী দলীয় স্ট্রাকচার না পাবেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে আপনি সরাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী তার সাথে থাকবে, ততক্ষণ পর্যন্ত সরাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত জুডিশিয়ারি এইভাবে থাকবে, সরাতে পারবেন না। সেক্ষেত্রে বিকল্পই হলো জনগণের রাস্তায় নামো। এখন পর্যন্ত আপনি হাজার হাজার লাখ লাখ যে জনগণ দেখছেন, এগুলো হচ্ছে দলীয় সদস্য। কারণ আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকেরই 1 কোটির উপরে সদস্য, বিশাল জনগোষ্ঠী, 10 মিলিয়ন, এটা 1 মিলিয়ন রাস্তা সবসময় থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মাস পিপুল, যতক্ষণ পর্যন্ত রাস্তায় না নামবে, মাস পিপুল কারা? আপনি বিগত ধরেন 1/11 এর আগের নির্বাচনগুলো যদি দেখেন, 30 to 33 এর ভিতরে কিন্তু কোন দলের ভোট নাই, খেয়াল করছেন? তো আমরা যদি 30% ধরি, 30% দুই দলে 60%, 40% হলো যারা যে দলকে প্রয়োজন হয় জাতির জন্য তাকে ভোট দেয়। এই 40% জনগোষ্ঠী যতক্ষণ পর্যন্ত রাস্তায় না নামবে, ততক্ষণ পর্যন্ত এই সরকারকে কেউ কিছু করতে পারবে না। ওকে, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি 2-3টা সাবজেক্টের। নাম্বার 1, বর্তমান বাংলাদেশ আর্মির নিজস্ব কোনো পলিসি নাই। 2017 সালের 8ই এপ্রিলে যে এমওইউ সাইন করা হয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে না, এটা ভারতের সেন্ট্রাল কমান্ডে।
সো এখন এটা নিয়ে আমরা আর আলোচনা না করি, এটা নিয়ে আমরা সেটা ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টে থাকুক, সেটাই আমি বলছি। এই সশস্ত্র বাহিনী যতক্ষণ এই সরকারের সাথে আছে ততক্ষণ কিছু করা যাবে না। ওকে, তো এই মুহূর্তে আমাদের সময় আমরা শেষ, আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে। আই উইল গো ব্যাক টু ফয়সাল সাগর। ফয়সাল সাগর, what you think, as long as Bangladesh Armed Forces Services and police forces including RAB, if they are going to throw their support behind Hasina Sheikh, do you think she will continue to have that power, or do you think American foreign policy, that policy is going to become successful and there would be a established of a or a caretaker government? What do you think? She will continue, or I think that she has been in power since 2008. So when you see the last election, 2018, there were also human rights violations within the election itself. So because opposition leaders were not able to actually go cast their own vote, they were actually inside their house, or they were not able to go to the voting center. Also, these are violations that are extreme. So if this continues, there will have to be a change of government. If there is no change of government, then again, like I said, fascism, Nazism will be continuing in Bangladesh. Is that going to be good for global power? I don't think so. I don't think it's good for India. I don't think it's good for China. Maybe the Chinese polar house is like that, but 1 second. Sorry. As I was mentioning, India is the superpower next to Bangladesh. Do they want an unelected government in Bangladesh? Are they really thinking the US will allow an unelected government in Bangladesh and let Nazi party like Awami League continue their rule? I have a question for India. Does India want that? Do they want an unelected government? They have to decide. The ball is on their court. Okay. So you are saying that whatever India will, as of today, Bangladeshi citizen of Bangladesh, they're assuming whatever the Indian choice, that if India wants that Hasina will continue, then Hasina's government will continue. But I disagree with that opinion for one reason. Hasina can continue governing in Bangladesh as a prime minister, but question is, economy went up to a level that India will never give money to Bangladesh to run the government day-to-day operation. It will never do, and neither China will do. You remember at one point China stopped financing Niger, they stopped financing in Nigeria, they stopped financing in Sri Lanka, they stopped financing in Maldives. They would do the same thing in Bangladesh. So at this time, even though Hasina's India says, do you know what? We are going to have Hasina running Bangladesh, but Hasina cannot run Bangladesh to run day-to-day operation due to the lackings of finance. They don't have that. And guess what? The American Department of Commerce, they are already considering the cut GSP of Bangladesh garments industry and others. If America does, Europe will follow. So 57 lakhs of workers would be on the street of Bangladesh. So I don't think anyone wants a situation like that. But Sheikh Hasina government, maybe. Only thing I'm saying, Bangladeshi citizen and outside to realize that Hasina can continue her role, but at the same time, Bangladesh should be like Ethiopia under the regime, under the tenure of what do you call it, Emperor Selassie. When Emperor Selassie, Haile Selassie was the emperor of Ethiopia, you know that how many millions of people died on the street. Hasina can do the same thing. And so again, right. China and India will back off automatically. So let me, we are end of our time. Sheikh Muhyiddin Ahmed, I'm asking you to make a closing statement. You have 10 seconds. So, Mr. Ahmed, whatever you want to say for the audience until next week. মানবাধিকার লঙ্ঘনের বন্ধ করা কার্যকর ব্যবস্থা এবং সঠিক বিরোধী দলীয় রাজনৈতিক চরিত্র
যতক্ষণ পর্যন্ত আমরা তুলে ধরতে না পারবো, ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে বর্তমান এই স্বৈর শাসককে উৎখাত করা আমাদের জন্য এখনো বহু বহু দূরে আমি মনে করি। কেন মনে করি? কারণ ভারতের চরিত্র আমাদের সুপ্রতিবেশী এখনো নয়। আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী আমাদের জাতীয় স্বার্থের পক্ষে এখনো ভারতের অবস্থান নয়। যারা যারা ভারতকে এখনো আমাদের বন্ধু হিসেবে মনে করেন, আমাদের একমাত্র রক্ষাকর্তা হিসেবে মনে করেন, এই চরিত্রগত পরিবর্তন আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে এবং বিদেশিদেরকে আমেরিকা যতই চিল্লাপাল্লা করুক গণতন্ত্রের জন্য, আমরা রাজনৈতিকভাবে নিজেদের স্বচ্ছতা এবং জনগণের সম্পৃক্ততা যতক্ষণ পর্যন্ত না করতে পারবো এবং আমাদের মেধা এবং প্রতিভাকে যতক্ষণ পর্যন্ত সব করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো কিছু কার্যকর হবে না। একমাত্র আল্লাহ তাআলা যদি কোনো ডাইরেক্ট অর্ডার দেয়, তাহলে সেটাই হলো এই সরকার উৎখাতের একমাত্র পথ। Okay, Faisal Sagar, you have 10 seconds. Oh, thank you. I just wanted to add, so the people of Bangladesh also needs to come to the streets, like Sheikh Muhyiddin sir was mentioning, and rise up against any kind of oppressive Nazi fascist rule, because these leaders are violating the human rights and they should be stopped immediately. So given that the sanctions had some effect, I believe that there will be more sanctions. If there are more sanctions, then the human rights situation in Bangladesh will improve. It has to improve. Okay, Faisal Sagar and Sheikh Muhyiddin Ahmed, both of you guys, thank you so much to give us half an hour, your valuable time on Sunday especially. I know both of you guys are going to have a weekend. I wish you, both of you guys are going to have a wonderful weekend. Thank you so much. I think we, three of us, we're going to meet again next week. We're going to schedule the time and date. Thank you so much. Thank you. দর্শকবৃন্দ, আমি অত্যন্ত লাকি যে শেখ মহিউদ্দিন আহমেদ ওনাকে পেয়েছি এবং ইঞ্জিনিয়ার ফয়সাল সাগরকে পেয়েছি। আমি দুইজনের মতের সাথে একমত এবং দ্বিমত কিছু কিছু ক্ষেত্রে, এটা হয় স্বাভাবিক। আমি আপনাদেরকে একটা জায়গায় কনক্লুড করতে চাই, সেটা হচ্ছে এই: পৃথিবীর কোন রাষ্ট্র ব্যবস্থায় কেউ এই আশা করতে পারে না আল্লাহ একটা গজব দিবে, আমি সরকার পরিবর্তন করবো। সাবজেক্টিভ ভাবে হয় না। এখন তারপরও আমরা ওখানে কখন যাই? যখন আমাদের সামনে আর কিছু করার কিছু থাকে না। আমি মনে করি না বাংলাদেশের পরিস্থিতি ওই পর্যায়ে গেছে আমরা বলবো আল্লাহ একটা গজব দিবে এবং সরকারের পরিবর্তন হবে। আমি এটার সাথে একমত না। তাইলে আমি কি মনে করি, আওয়ামী লীগ বা হাসিনা এরা ভারতের কাছে যতই বিশ্বস্ত হোক, এদেরকে ক্ষমতায় রাখা যাবে যেভাবে আমি ইথিওপিয়ার এক্সাম্পল দিলাম। হ্যাইলি সেলাসি জনগণকে মেরেও কিছুদিন ক্ষমতায় ছিল, কিন্তু একটা পর্যায়ে যখন দেখছে সরকারের দৈনন্দিন কার্যক্রম চালানোর জন্য তার কাছে আর কোনো টাকা নাই, তখন ক্ষমতা ছাইড়া পালাইতে হয়েছে। তো বাংলাদেশের 17 কোটি মানুষ, 17-18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ যেই মুহূর্তে দেখবে দেশের কমোডিটিস ইম্পোর্ট করার জন্য আমাদের হাতে আর টাকা নাই, লোন পে করার মতো আমাদের হাতে আর টাকা নাই, তখন ওই বঙ্গবন্ধু আর জাতির পিতা আর স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ এই চেতনা বিচ্ছা এই আমদানি চলবে না। রপ্তানির পয়সা যখন আমেরিকায় চুরি হয়ে যায়, ইন্ডিয়ায় চুরি হয়ে যায়, ইকোনমি আর বাংলাদেশে কোনোভাবেই যাচ্ছে না, এবং 57 লক্ষ গার্মেন্টস এর শ্রমিকরা যখন বাংলাদেশের রাজধানী ঢাকায় কাজ বাদ দিয়ে বসে পড়বে, তখন আর হাসিনা আর বঙ্গবন্ধুর চেতনায় কাজ হবে না। তখন ওই আল্লাহর গজবের দরকার নাই, ওইটাই আল্লাহর গজব হিসাবে আসবে। আর একটা কথা, বাংলাদেশে একটা মিথ ছড়ানো আছে, যে মিথোলজিটা হলো জিও পলিটিক্স আছে ওই ল্যান্ডটাকে ঘিরে। এটা একটা বকওয়াস। কেন বকওয়াস? বাংলাদেশের রাজনৈতিক সততার সাথে জিও পলিটিক্স এর কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের রাজনৈতিক ভাবে যদি মহিউদ্দিন আহমেদের মতো লোকজনরা সৎ হয় এবং দেশপ্রেমিক হয়, জিও পলিটিক্স ওখানে টাচ করবে না। এখানে খালেদা জিয়ার মতো খালেদা জিয়ার মতো নেত্রী, তারেক জিয়ার মতো নেত্রী, হাসিনার মতো নেত্রী এবং অন্যান্য নেতা নেত্রী, এরা যদি ওই জিও পলিটিক্স এর কাজ দোহাই দিয়ে
তারা যদি নিজেদের আখের গুছাতে চায়, সেক্ষেত্রে দেশের যদি 12টা বাজে আর আমরা দোহাই দেব জিও পলিটিক্স, ইটস নাথিং, জাস্ট স্টুপিড। যেমন হাসিনা বর্তমানে কথায় কথায় বলে ইউক্রেন যুদ্ধের জন্য দেশের অর্থনৈতিক দুরবস্থা, কমপ্লিটলি ইডিয়টিক। কারণ কি, ইউক্রেনের যুদ্ধের সাথে বাংলাদেশের পলিটিক্স এবং অর্থনৈতিক ধসের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা এই একই গান গেয়ে যাচ্ছে কবে থেকে, 1972 সাল থেকে আজ অবধি বাংলাদেশকে ঘিরে একটা জিও পলিটিক্স। বাংলাদেশকে নিয়ে পলিটিক্সের সাথে শিকার মাত্র একটা দেশ, সেই দেশটার নাম ভারত। কারণ ভারত ফর দ্য সেক অফ দেয়ার এক্সিস্টেন্স তারা বাংলাদেশকে আমাদের সাথে বিড়াল আর ইঁদুরের খেলা খেলে, এবং আমরা ইঁদুর হয়ে সব সময় নিজেদেরকে সিকিউর করতে ব্যর্থ হই। তো আমাদের রাজনীতিবিদরা কবে সৎ হবে, আর কবে বাংলাদেশ গড়বে, আর কবে বাংলাদেশের সার্বিকভাবে উন্নতি হবে, এটার দিকে না তাকিয়ে থেকে আমি প্রায় আহ্বান জানাই বাংলাদেশের প্রতিটা জনগণ যদি সচেতন হয়। মহিউদ্দিন সাহেব আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, আমরা বাংলাদেশের জনগণরাই বাংলাদেশের ভালো চাই। ভোট দিতে গেলে এখনো যোগ্য এবং সৎ মানুষকে ভোট দেই। আমি এক উদাহরণ হিসাবে বাংলাদেশের ভাই বোনেরা আপনাদেরকে বলতে পারি, ভারতের অশিক্ষিত জনগোষ্ঠী লেখাপড়া জানে না, কিন্তু তারা যখন ভোট দিতে যায় তখন তারা হরিবলের বাক্স খুঁজে। হরিবল কারা কইছে বিজেপির ভোট দাও, অথচ ভারত নিজেদেরকে তকমা লাগায় আমরা একটা সেকুলার কান্ট্রি। ভারত একটা সেকুলার কান্ট্রি, এই কথা দুনিয়ার কোনো পাগল বিশ্বাস করবে না। ভারতের বিজেপির চেয়ে বাংলাদেশের জামাত ইসলামী অনেক বেশি শিক্ষিত, ভারতের বিজেপির চেয়ে বাংলাদেশের জামাত ইসলামী অনেক বেশি সৎ, ভারতের বিজেপির চেয়ে বাংলাদেশের জামাত ইসলামী অনেক বেশি দূরদর্শী। কিন্তু আমরা বাংলাদেশি ভোটারেরা বেকুবের মতো এখনো চুজ করি দামের শীষার নৌকা। আমরা সৎ মানুষদের ধারে কাছে যাই না, ভালো মানুষের কাছে ভোট দিতে চাই না। এর অর্থ কি মহিউদ্দিন সাহেব আর আমি জামাতকে ভোট দিতে বলছি? নট এক্স্যাক্টলি। আমরা বলছি একটা সৎ ভালো মানুষকে ভোট দেন, এবং সৎ ভালো মানুষ আবার যদি কমান্ডাস হয় তারা ভোট দেয় বা কি করবেন, একটা যোগ্য মানুষকে ভোট দেন যে লিড করতে পারে। হয়বার আমি বিষয়টাকে আর বাড়াতে চাই না, আমাদের শো এখানেই শেষ। দর্শক বৃন্দ, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি শেখ মহিউদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার ফয়সাল সাগরের সাথে সমন্বয় করে আমরা আরেকটা ডেট তৈরি করে আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। আমাদের কথাবার্তার ভিতরে অনেক ত্রুটি থাকতে পারে, আমি আমাদের এই কথাবার্তা এবং আলাপ আলোচনা গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সাবধানে থাকবেন, যাতে এই বিপদ আপদের মধ্যে আমরা সবাই ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল